জান্নাত, আজ আমাদের রিলেশনের 1 মাস হয়ে গেল, অথচ তুমি আমাকে এখনো পর্যন্ত তোমার একটা ছবি দিলে না। প্লিজ আজকে একটা ছবি দাও তোমার। তোমাকে বলছি না এইসব ছবির আবদার করবে না। যদি দেখার শখ থাকে তাহলে আমাদের বাড়িতে এসে দেখে যাও। এটা কেমন কথা তুমি বলো? এখন কি আমি যেতে পারবো? তুমি বোঝার চেষ্টা করো না কেন? একটা ছবি দিলে কি হবে? তোমাকে বলছি না, যদি দেখতে চাও তাহলে আমার বাড়িতে আসো। আমার এসব জোরে জোরে ভালো লাগে না। তোমার বাড়িতে কিভাবে যাব? আমি কিছু জানি না। আচ্ছা, তোমার জানতে হবে না। দেখি, যেদিন যেতে পারবো সেদিনই তোমাকে দেখবো। এই তো ছেলের মতো কথা। হইছে, আর বলতে হবে না। ঠিক আছে, বললাম না। ওই বাবু, এখন বাই, মা আসছে, পরে কথা হবে। তাই বলে ফোনটা রেখে চলে গেল। এখন আসেন, আমাদের পরিচয়টা জেনে নিন। আমি হৃদয়, এবার অনার্স 2য় বর্ষের ছাত্র। আর যে মেয়েটির সাথে কথা বললাম তার নাম জান্নাত। আমি ঢাকায় থেকে লেখাপড়া করি। আর জান্নাতের বাড়ি সিরাজগঞ্জ। জান্নাত এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের প্রথম পরিচয় ফেসবুকে। আস্তে আস্তে কথা বলতে বলতে দুজনের খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু কখন যে আমি অজান্তেই তাকে ভালোবেসে ফেলি আমি নিজেও জানি না। তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার মনের ঘরে তাকে নিয়ে একটি স্বপ্ন বেঁধেছি। ওর কাছে যতদিন ছবি চাইছি ততদিন আমাকে নিষেধ করছে। আপনারা দেখলেন তো এখন কি বললো। হৃদয়, একটু এদিকে আয় তো। পরিচয়টা তো দিয়ে দিলাম, এখন মা ডাকছে, বাকিটা আপনারা পড়ে নিন। হ্যাঁ মা, বলো কি হয়েছে? ঘরটা এমন অবহেলা করে রেখেছিস কেন? নিজের ঘরটা গুছিয়ে রাখতে পারিস না? ওহো মা, তুমি জানো আমি একটু অগোছালো, তবু প্রতিদিন একই কথা কেন বলো? 2 দিন পরে বউ যখন ঘরে আসবে তখন কি করবি? হ্যাঁ মা, তুমি যে কি বলো না, তখন তো তোমার বৌমাই এসব করবে। হইছে, আর বলতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তার টেবিলে আয়। নাস্তা রেডি আছে, খেয়ে ভার্সিটিতে যা। ঠিক আছে মা। তারপর আমি রেডি হয়ে নাস্তা করে ভার্সিটিতে যাই। ভার্সিটিতে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইব্রাহিম। সেই ইন্টার থেকে আমরা দুজনে একসাথে লেখাপড়া করছি। দুজনের বেস্ট ফ্রেন্ড, কখনো আমাদের মধ্যে ঝগড়া হয় না। ভার্সিটিতে যেতেই দেখলাম ইব্রাহিম বট গাছের নিচে বসে আছে। কিরে, কখন আসলি? এই তো দোস্ত, 5 মিনিট হলো। আজ দেখছি তোর মন খারাপ, ব্যাপার কি? কিছু হয়েছে নাকি? আরে না রে দোস্ত, কিছু হয়নি। তো তুই একা বসে কেন? আর সবাই আসেনি? সবাই এসেছে। সবাই যে যার ক্লাসে চলে গেছে। আমি তোর জন্য অপেক্ষা করছি এখানে। তো তুই তোর ক্লাসটা মিস করলি? আরে একদিন ক্লাস না করলে কিছু হয় না, বুঝলি? পরের ক্লাস কয়টায়? 10:40-এ। আচ্ছা ঠিক আছে, তাহলে ততক্ষণ একটু আড্ডা দেই। হ্যাঁ, তাই তো বলবি। মহারাজ দেরি করে আসবেন আর ক্লাস মিস হবে, আড্ডা দিতে হবে। দোস্ত, কাল থেকে আর লেট হবে না, প্রমিস। তুই তো প্রতিনিয়ত প্রমিস করিস, একদিনও কি তা রাখতে পারছিস বল? সরি দোস্ত, আর হবে না। ঠিক আছে। তারপর বসে দুজনে আড্ডা দেই। 10টা 20-এ সবার ক্লাস শেষ হয় আর সবাই বট গাছ তলা চলে আসে। তারপর সবাই মিলে আড্ডা দেই। এই সুমন, তোর বাবার কি অবস্থা এখন? সুমনের বাবা হার্টের রোগী, হাসপাতালে ভর্তি আছে। সুমনের কোনো বড় ভাই নেই, তাই খুব কষ্ট করে লেখাপড়া করে আর বাবা মাকে দেখাশোনা করে, যার কারণে আমরা সবাই সুমনকে একটু বেশি ভালোবাসি। ওই আগের মতোই রে। আচ্ছা, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে সময় লাগবে, কিন্তু নিশ্চয়তা নেই। মন খারাপ করিস না দোস্ত, সবকিছু ঠিক হয়ে যাবে। দোয়া করিস দোস্ত। আমরা তো সবসময় দোয়া করি। আর তোর মা বাবা তো আমাদের মা বাবার মতোই, তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে এমন কথা বললি কেন? সরি দোস্ত, ভুল হয়ে গেছে, আর বলবো না। ঠিক আছে। আচ্ছা মিলি, আজকে মেকআপ করিস নাই নাকি? তুই আবার আমার মেকআপ নিয়ে কথা বলছিস? আচ্ছা হৃদয়, মিলির পিছে তো না লাগলে কি পেটের ভাত হজম হয় না নাকি? একদম ঠিক বলছিস। শালা সারাক্ষণ আমার পিছে লেগে থাকে। হইছে, এখন সাপোর্ট পাইয়ে এত লাফালাফি করতে হবে না। তুমি যে মেকআপ ম্যান তা তো সবাই জানে, সারাক্ষণ মেকআপ নিয়ে ব্যস্ত। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হৃদয়। আচ্ছা বোন, ভুল হইছে, মাফ কইরা দে। হয়েছে, এত ঢং করতে হবে না। বাহ, না চাইলেও দোষ। আচ্ছা ঠিক আছে, আজকের পর আর কোনোদিন তোর কাছে মাপ চাইবো না। আচ্ছা তোরা কি শুরু করলি বলতো? আচ্ছা সবকিছু বাদ দে, তো দোস্ত খুব ক্ষুধা পাইছে, চল ক্যান্টিনে যাই। তোর ক্ষুধা লাগছে, তুই মিলিরে নিয়ে যা। আমাদের ক্লাসের সময় হয়ে গেছে। আমি আর ইব্রাহিম ক্লাসে গেলাম। এখন তোদের আবার ক্লাস আছে? ক্লাস না থাকলে আমি যাই। সবই বুঝি, না খাওয়ানোর ধান্দা শুধু। ওই কি বললি তুই? তোদের আমি খাওয়াই না? প্রতিদিন যে ক্যান্টিনে বসে এটা ওটা খাস, কি খাওয়াই? হ্যাঁ চল তো হৃদয়।
আচ্ছা ঠিক আছে, তোরা ক্যান্টিনে গিয়ে বস, আমরা ক্লাস করে আসছি, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। আর তোদের যদি দেরি না পছন্দ হয় তাহলে খেয়ে নিতে পারিস, আমি এসে বিল দেব, সমস্যা নাই। সত্যি দিবি তো? হ্যাঁ দেব, এখন যা তোরা। তাই বলে ওদেরকে রেখে আমি আর ইব্রাহিম ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতে দেখি নতুন একটা স্যার জয়েন করছে, আজকে তার ক্লাস। স্যারের আজ আমাদের প্রথম ক্লাস, তাই আজকে পরিচয় পর্বের মধ্য দিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে ক্যান্টিনে চলে যাই। ক্যান্টিনে গিয়ে দেখি হারামিগুলো বসে আছে। কি রে, তোরা কিছু খাসনি? তোদের স্যার আমরা কখনো কিছু খাইছি? আরে বোকা, খাইলে কি হতো? কিছু হয়তো না, কিন্তু তোদের ছাড়া আমরা খাবো না তাই খাইনি। আচ্ছা খাসনি, ভালো করছস। তো এখন কি খাবি বল? এখন বেশি কিছু খাবো না, হালকা নাস্তা করলে হবে। আচ্ছা তাহলে সিঙ্গারা আনি, তোরা বস। তাই বলে আমি সিঙ্গারা আনতে গেলাম, সাথে কোল্ড ড্রিঙ্ক নিলাম। তারপর সবাই নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে লাঞ্চ করে বিকালে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি মোবাইলে 29টা মিসড কল। চেক করে দেখি জান্নাতের কল ছিল। আজ আমি শেষ, কি মরণে ঘুমাচ্ছিলাম, ফোনটা বাজছিল বুঝতে পারিনি। জান্নাত তো আজকে আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি করে জান্নাতকে একটা ফোন করলাম। হ্যালো জান্নাত। সরি, কে আপনি? আর কাকে ফোন করেছেন? আমি সরি, আসলে ভার্সিটি থেকে এসে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়ছিলাম, তাই বুঝতে পারিনি কখন ফোন করছিলা। সরি। তো ঘুম থেকে উঠছেন কেন? যান ঘুমান। সরি তো জান। তোমার এই সরি আমার আর ভালো লাগে না। আচ্ছা ঘুমিয়ে পড়েছিলাম তো কি করব? কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকো। বাই। তাই বলে ফোনটা কেটে দিল। আল্লাহ গো, মেয়েটা কত রাগ করে। আল্লাহ তুই মেয়েটাকে একটু হেদায়েত দান করো। কথায় কথায় রাগ করে। ফোনটা কেটে যাওয়ার সাথে আবার ফোন করলাম। কি ব্যাপার, আবার ফোন করছো কেন? আমার জান পাখিটা, প্লিজ কথা বলো। তোমার সাথে আবার কিসের কথা? কথার কি শেষ আছে? হ্যাঁ, কথা শেষ আছে। তোমার সাথে আমার আর কোনো কথা নাই। প্লিজ জান, এমনটা করো না, প্লিজ কথা বলো। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আই লাভ ইউ। এটা ছাড়া আর কোনো কথা আছে? আছে তো। তো সেই কথা বলো। আমার না খুব ইচ্ছা করছে তোমার কাছে ছুটে যেতে। তো আসো না কেন? কি করব বলো? সিরাজগঞ্জ তো আমার কোনো রিলেটিভ নেই যে তার পাশেই যাব। রিলেটিভ না থাকলে কি আসা যায় না? যাওয়া যায় তো, কিন্তু আমি তো কিছুই চিনি না, কোথায় যেতে কোথায় চলে যাব। তুমি কোন দুনিয়ার মানুষ? কেন? তুমি ডিজিটাল যুগে এসে হারিয়ে যাওয়ার ভয় করছো? আমি আমার ভয় করি না। যদি তুমি কোনো কারণে হারিয়ে যাও, সেদিন আমার মরণ ছাড়া কিছু হবে না। হয়েছে, এখন আর ইমোশনাল হতে হবে না। তারপর জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে একটু ছাদে যাই। আমাদের ছাদে একটি দোলনা আছে, তো ছাদে গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছিলাম। এমন সময় সুমনের ফোন আসলো। হ্যালো হৃদয়, তুই কোথায়? কি রে, কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? বাবা কেমন জানি করছে, তুই একটু তাড়াতাড়ি হাসপাতালে আসবি। আচ্ছা আমি আসতেছি, দাঁড়া। তাই বলে ফোনটা রেখে বাসা থেকে বেরিয়ে ইব্রাহিমের বাসায় গেলাম। ইব্রাহিমকে সাথে নিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি সুমন একটা বেঞ্চের উপর বসে আছে। আমি সুমনকে বললাম, কি হয়েছে সুমন? বাবার আবার হার্ট অ্যাটাক হয়েছে। কি বলিস? এখন আঙ্কেল কই? ডাক্তার অপারেশন করছে। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোরা তো জানিস আমি বাবার জন্য কত কিছু করছি। বাবার এমন হলে আমি আর মা থাকবো কিভাবে? আরে কিছু হবে না আঙ্কেলের। আমি সুমনকে সান্ত্বনা দিতে লাগলাম। সান্ত্বনা দিতে দিতে দেখি ডাক্তার অপারেশন শেষে বাহিরে আসলো। আমরা ডাক্তারের কাছে গিয়ে বললাম, কি অবস্থা ডাক্তার? অবস্থা খুব একটা ভালো না, রোগী চাইছে না বাঁচতে। এখন আমরা কি করব বলেন? মানে কি বলছেন আপনি? উনি হার্টের পেশেন্ট, কিন্তু সেদিকে তিনি কোনো চিন্তাই করেন না, সারাক্ষণ নিজের প্রতি অবহেলা করেন। এখন আমরা কি করব? আচ্ছা ডাক্তার, এখন কোনো উপায় নেই কি? হ্যাঁ আছে, অনেক মেন্টালি সাপোর্ট দিতে হবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমরা যথেষ্ট চেষ্টা করব। ঠিক আছে। তারপর ডাক্তার চলে যায়। আমরা সুমনের বাবার কাছে যাই। সুমনের বাবার কাছে গিয়ে বলি, আঙ্কেল এখন কি অবস্থা? এই তো বাবা, জীবন্ত লাশ হয়ে শুয়ে আছি। এমন কথা বলছিস কেন? কি বলবো বাবা, আর কতদিন এভাবে থাকবো?
অনেক দিন তো হয়ে গেল। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। আপনি জানেন আপনি অসুস্থ হওয়ার পর থেকে সুমন আর আন্টি কত কষ্ট করছে। যেখানে সুমনের পড়াশোনায় মনোযোগী হওয়ার কথা, সেখানে পড়াশোনার পাশাপাশি আপনার চিকিৎসা খরচ জোগাতে হয়, পরিবার চালাতে হয়। এই বয়সে সুমনকে কত কষ্ট করতে হচ্ছে বলেন। আর আপনি যদি নিজেকে এভাবে গুটিয়ে নেন তাহলে কিভাবে হবে? আপনার ছেলের দিকেও তো দেখতে হবে নাকি? আপনার ছেলের দুঃখটা কি একটু বোঝার চেষ্টা করবেন না? একটু সুস্থ হয়ে ওঠেন, সবাইকে ভালো রাখতে হবে তো। ঠিক বলছো বাবা, আমি একটা অপদার্থ বাবা। যেখানে বাবাকে সব দায়িত্ব পালন করতে হবে, সেখানে আমার ছেলে আমার দায়িত্ব পালন করছে। তাহলে বুঝেন, এখন আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে হবে। আর কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। ঠিক আছে বাবা, তোমাদের অনেক কষ্ট দিলাম। আমাদের কোনো কষ্ট নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। আমাকে সুস্থ হতেই হবে। এই তো আঙ্কেল, এখন বুঝতে পেরেছেন। তারপর কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলার পর সুমনকে বুঝিয়ে রেখে আমি আর ইব্রাহিম চলে আসি। বাসায় এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু আড্ডা দিতে বেরিয়ে পড়ি। আজ ভার্সিটিতে ক্লাস নেই, তাই ভার্সিটিতে যাওয়া হলো না। আমাদের একটা আড্ডাখানা আছে, সেখানে যেদিন ভার্সিটি সবাই আড্ডা দেই, আজকেও তার বিকল্প নেই। সবাই এসে পড়েছে, সবাই বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ এমন সময় ইব্রাহিমের ফোনে একটা কল আসে। ইব্রাহিম, তোমার ছোট চাচার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল আমাদেরকে গ্রামের বাড়ি যেতে হবে। কি বলছো বাবা, সত্যি? হ্যাঁ, সত্যি। আমার অনেক মজা হচ্ছে। দাঁড়াও বাবা, আমি তাড়াতাড়ি বাসায় আসছি। আচ্ছা, ঠিক আছে। ইব্রাহিম ফোনটা রাখা মাত্রই আমি ইব্রাহিমকে বললাম, কি রে, কি হয়েছে, এত খুশি কেন? আর বলিস না, আমার ছোট চাচার বিয়ে ঠিক হয়ে গেছে। কাল সকাল সকাল আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। গ্রামের বাড়ি? তোর আবার গ্রামের বাড়ি আছে নাকি? হ্যাঁ রে, তোকে এর আগে বলা হয়নি, কারণ আমি ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি। গ্রামে দু একবার গিয়েছিলাম। তোদের গ্রামের বাড়ি কই? সিরাজগঞ্জ। কি শালা, তোর বাড়ি সিরাজগঞ্জ? আমাকে বলবি না? কেন রে, কি হয়েছে? শালা, আমার সিরাজগঞ্জ একটা কাজ আছে। আমার কোনো রিলেটিভ থাকে না, তাই যাইতে পারতেছি না। আর তোর গ্রামের বাড়ি ওখানে, আমাকে আগে বলবি না? সিরাজগঞ্জ তোর আবার কি কাজ আছে? তোকে বলা যাবে না, একটু সিক্রেট। অনেকদিন ধরেই যাবো যাবো বলছি, কিন্তু যাওয়া হচ্ছে না। আচ্ছা, এই তো যখন সিক্রেট, তাহলে একটা কাজ করতে পারিস। কি কাজ? আমাদের সাথে কাল আমার গ্রামের বাড়িতে চল, তাহলে আমার চাচার বাড়ি গিয়ে তোর কাজটা হয়ে যাবে। আমি ইব্রাহিমের কথা ফেলতে পারলাম না, কারণ আমি সিরাজগঞ্জ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম। এখন সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হয়ে নিস, কাল সকালে রওনা দিব। আচ্ছা ঠিক আছে দোস্ত, আজকে আমি অনেক খুশি, কারণ জান্নাতের সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ যাচ্ছি। বাসায় গিয়ে জান্নাতকে ফোন দিলাম, হ্যালো জান্নাত, এবার তুমি পালাবে কোথায়? এবার তোমাকে দেখেই ছাড়বো। মানে কি বলছো তুমি? আগামীকাল আমি সিরাজগঞ্জ যাচ্ছি। সত্যি আগামীকাল তুমি আমার সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ আসছো? হ্যাঁ জান, সত্যি। শুধু একদিনের জন্য না, বেশ কিছুদিন থাকবো। বাহ, তাহলে তো খুব খুশির সংবাদ। কিন্তু কোথায় আসবে, কার বাসায় আসবে? আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। তোমার আবার বেস্ট ফ্রেন্ড? সিরাজগঞ্জে কিভাবে হলো? আরে বলো না, আমার বেস্ট ফ্রেন্ডের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। আমি জানতামই না, আজকে জানলাম, তাই আর দেরি করছি না, আগামীকাল চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে এসো। ওকে জান। এভাবেই জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর মা বাবাকে জানালাম আগামীকাল সিরাজগঞ্জ যাব ইব্রাহিমের চাচার বিয়েতে। মা বাবা রাজি হয়ে যায়, কারণ তারা জানে ইব্রাহিম আমার বেস্ট ফ্রেন্ড। রাত্রে আমার সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম। পরের দিন সকালে আমি, ইব্রাহিম আর ওর মা বাবা সবাই সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ 5 ঘন্টা যাত্রা করার পর আমরা বাসায় পৌঁছালে ইব্রাহিমের গ্রামের বাড়িতে যেয়ে বাড়ির কলিং বেল বাজাতেই হুট করে কি যেন আমার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ে সামনে থেকে দৌড়ে পালালো। পাশে থেকে ইব্রাহিম বলল, কিছু মনে করিস না দোস্ত, এটা আমার পাগড়ি ছোট বোন। আমি অনেকদিন ধরে গ্রামে আসি না, তাই আমাকে মারার জন্য এসেছিল, কিন্তু ভুল করে তোকেই মেরে ফেলেছে। তোর আবার বোন আছে? হ্যাঁ রে, ও তো ছোটবেলা থেকে গ্রামেই থাকে। গ্রাম ছেড়ে নাকি ওকে যেতে মন চায় না। বাহ, ভালো তো। আচ্ছা, আমরা কি গেটে দাঁড়িয়ে কথা বলবো না ভিতরে যাব? হ্যাঁ বাবা, ভিতরে চলো।
তারপর আমরা বাসার ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি মেয়েটি বসে আছে। আঙ্কেল আন্টি সবাই যে যার রুমে গেল। ইব্রাহিম তার ছোট বোনকে বলে, মিম, এটা আমার বেস্ট ফ্রেন্ড হৃদয়। ওকে একটা রুমে জায়গা করে দে, আমাদের সাথেই থাকবে কিন্তু। ঠিক আছে ভাইয়া। আমি মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। সত্যি মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোন আর আমি অন্য একজনকে ভালোবাসি। যাই হোক, তারপর আমাকে একটি রুমে নিয়ে গেল আর বলল, এটা আপনার থাকার রুম, যান ফ্রেশ হয়ে একটু রেস্ট নেন। তোমাকে ধন্যবাদ। মেয়েটা ওয়েলকাম জানিয়ে চলে গেল। হঠাৎই আমার ফোনে কল বেজে উঠল। জান্নাত ফোন করেছে। তাহলে তুমি সিরাজগঞ্জে এসেই গেলে? তুমি কিভাবে জানলে? এখন থেকে তোমার প্রত্যেকটি কদমই আমি দেখতে পাবো। মানে কিভাবে? সেটা তো তোমাকে বলা যাবে না। আচ্ছা, তুমি এখন লাল শার্ট পরে আছো না? তুমি এগুলো কিভাবে বলছো? সব জানতে পারবে। এখন থেকে তুমি আমার নজরে নজরে থাকবে। তুমি কখন কি করছো সব কিছুই আমি জানতে পারবো। আমি কিছুতেই বুঝতে পারছি না জান্নাত এগুলো কিভাবে জানে। আচ্ছা জান্নাত, তুমি কি আমাকে একটু খুলে বলবে? সময় হোক সব কিছু জানতে পারবে। এটা আবার কেমন কথা? আমার সাথে লুকোচুরি খেলছো? যা মনে করবে তাই। তোমার জন্য এত কষ্ট করে আমি সিরাজগঞ্জে আসলাম, আর তুমি? উফ, এত কথা বলো না তো। এখন ফোন রাখলাম, পরে কথা হবে, বাই। এটা বলে জান্নাত ফোনটা রেখে দিল। আমি তো বিছানার উপর বসে গেলাম। বিছানার উপর বসে ভাবছি, জান্নাত আমার উপস্থিতি বুঝলা কিভাবে, আর জানলেই বা কিভাবে আমি কি পোশাক পরে আছি? না, ঘটনাটা কেমন জানি এলোমেলো লাগছে। এগুলো ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। অনেকক্ষণ পর ইব্রাহিম আমার রুমে এসে আমাকে ডেকে বলল, হৃদয়, তুই তো কখনো গ্রামে আসিসনি, আর আমিও অনেকদিন ধরে গ্রামে আসিনি, তাই চল বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চল। আমি আর ইব্রাহিম বাড়ি থেকে বের হতে যাব, এমন সময় মিম সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া কোথায় যাচ্ছিস? এই তো একটু বাইরে ঘুরতে যাব। কেন? তুই তো অনেকদিন যাবত গ্রামে আসিস না। গ্রামের রাস্তাঘাট কি তোর মনে পড়ে? তাই তো, আমার তো এই কথা একদমই মনে ছিল না। আচ্ছা, যাওয়ার সময় সুজনকে সাথে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। সুজল ইব্রাহিমের বড় চাচার ছেলে, কিন্তু বয়সে আমাদের ছোট। সুজনকে নিয়ে গ্রামে ঘুরছি। সত্যি গ্রামের দৃশ্য অনেক সুন্দর। আশেপাশে ক্ষেত খামার আর তার মাঝখান দিয়ে রাস্তা। খুব মজা হচ্ছিল। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ। সত্যি শহরের সাথে গ্রামের কখনো তুলনা হয় না। ঘুরতে ঘুরতে হঠাৎ জান্নাতের একটা SMS আমার ফোনে আসলো। বাহিরে ঘুরোস ঠিক আছে, কিন্তু এলাকার অন্য কোনো মেয়েদের দিকে তাকালে কিন্তু চোখ তুলে ফেলবো। ও আল্লাহ, জান্নাত আমার প্রতিটা খবর কি করে জানছে? জান্নাত এখন কোথায় আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার খবরগুলো কিভাবে পাচ্ছে আমার তো মাথায় আসছে না। আচ্ছা তুমি কোথায় আছো বলো তো? ঠিক সময় আসুক, সব কিছু জানতে পারবে। তোমার জন্য এত কষ্ট করে আমি আসলাম, আর আমার সাথে দেখাই করছো না। কিচ্ছু করার নাই, অপেক্ষা করো, সবুরে মেওয়া ফলে। কি আর করার, কোনো উপায় নেই জান্নাতকে দেখার। গ্রামটা ঘুরে দেখা শেষে বাসায় ফিরি। বাসায় ফিরে রুমে রেস্ট নিচ্ছি। এমন সময় দেখলাম মিম বারবার আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে। আমি বুঝলাম না ব্যাপারটা কি। মেয়েটা আমার রুমের সামনে দিয়ে এমন ঘোরাঘুরি করছে কেন? একটু পর ডিনারের জন্য ইব্রাহিম এসে ডেকে গেল। তারপর ডিনার শেষে রুমে এসে শুয়ে আছি। একটু পর আমার ফোনে মেসেজ আসলো। কি ব্যাপার, সারাদিন রুমের মধ্যে শুয়ে বসে থাকো, খারাপ লাগছে না? তুমি কোথায় আছো এখন? আর তুমি কিভাবে বুঝলে আমি রুমের মধ্যে বসে আছি? তোমাকে বলছি না, তোমার প্রত্যেকটা কদম এখন থেকে আমি দেখতে পাবো। তাহলে আমার সামনে আসছো না কেন? সঠিক সময় আসুক, ঠিকই সামনে যাব। আচ্ছা, তোমাকে যেটা বলার জন্য মেসেজ দিছি, চলো কাল দেখা করি। সত্যি কাল দেখা করবা? হ্যাঁ, দেখা করব। কাল স্কুলের মাঠে চলে এসো, দেখা হবে। কিন্তু আমি তো স্কুলের মাঠটা চিনি না, কিভাবে যাব? তুমি বাসা থেকে বাইরে ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা চলে আসবে। তারপর সামনে একটা মোড় দেখতে পাবে। সেখান থেকে উত্তর দিকে একটু সামনে গেলেই স্কুলের মাঠ পড়বে, আর সেখানে আমরা দেখা করব। আচ্ছা ঠিক আছে যান। সত্যি আজ আমি অনেক খুশি। কাল জান্নাতের সাথে দেখা হবে এটা ভাবতেই আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। কাল প্রথম জান্নাতের সাথে আমার দেখা হবে। আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। জান্নাতের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারছি না।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলের মাঠে চলে যাই, কিন্তু কোথাও জান্নাতকে দেখতে পাচ্ছি না। হঠাৎ সামনে থেকে 4-5টা মেয়ে আসলো। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কি করেন? দেখলাম মেয়েগুলোর মধ্যে মিম মেয়েটির আছে। কি বলবো বুঝতে পারছিলাম না। কি হলো, কিছু বললেন না কেন? কি বলবো, একজনের সাথে দেখা করার জন্য আসছি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। কার সাথে দেখা করতে আসছেন ভাইয়া? জান্নাতের সাথে দেখা করতে আসছি। ও, তাহলে আপনি সেই হৃদয়? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমি জান্নাতের ফ্রেন্ড। ও আচ্ছা, কিন্তু আপনাদের ফ্রেন্ড কোথায়? জান্নাত তো আসেনি। কেন? জান্নাতের তো আজকে আমার সাথে দেখা করার কথা ছিল। সরি, আচ্ছা জান্নাত আপনার সাথে দেখা করবে না। আপনি কি ভেবেছেন জান্নাতের দেখা পাওয়া খুব সহজ? সহজ হবে না কেন? আমি তো তাকে ভালোবাসি। ভালোবাসেন তাতে কি, দেখা হচ্ছে না। আচ্ছা শোনেন, এখানে যখন এসেই পড়েছেন তাহলে আজকে আমাদের খাওয়াবেন। আমি আপনাদের কেন খাওয়াবো? বারে, দেখতে হবে না আপনি কিপটা নাকি? আমি কিপটা নই। সেটা তো দেখতেই পাচ্ছি। যদি কিপটা না হতেন তাহলে আমরা জান্নাতের ফ্রেন্ড জানার পর আমাদের খাওয়াতে না করতেন না। আমি কিভাবে বুঝবো যে সত্যি আপনারা জান্নাতের ফ্রেন্ড? আপনি কি আমাদের চিটার ভাবছেন? হইতেও পারেন, কিভাবে বুঝবো? আচ্ছা ঠিক আছে, আমরা চিটার। জান্নাতের সাথে দেখা হওয়ার কথা ভুলে যান। কেন? জান্নাতের সাথে দেখা হওয়ার কথা ভুলে যাব কেন? জান্নাত আপনার সাথে দেখা করবে না, আপনি আমাদের চিটার বললেন। আচ্ছা, আমার ভুল হয়েছে, সরি। প্লিজ জান্নাতের সাথে দেখা হওয়ার ব্যবস্থা করে দিন। আপনি তো আমাদের খাওয়াতেই চাইলেন না, তাহলে দেখা করানোর কথা ভাববো কিভাবে? হঠাৎ এমন সময় ফোনে মেসেজ আসলো। ও, চুপচাপ আমার ফ্রেন্ডরা যা বলে তাই শুনো। ওরা যা খেতে চায় তাই খাওয়াবেন, না হলে কিন্তু তোমার সাথে দেখা করব না। কিন্তু তুমি কোথায় আছো? আর আজ তো আমার সাথে দেখা করার কথা ছিল। দেখা করার কথা ভুলে যাও। যদি আমার ফ্রেন্ডসরা খুশি হয় তোমার প্রতি তাহলে আমি দেখা করব। কি আর বলবো, বলির পাঠা। জান্নাতের সব ফ্রেন্ডকে বললাম চলেন আপনাদের খাওয়াতে নিয়ে যাই। কিন্তু আমরা তো চিটার, তাহলে আমাদের খাওয়াবেন কেন? প্লিজ বোন, মাফ চাই। প্লিজ চলেন, তারপর সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাই এবং সবাইকে ইচ্ছে মতো খাওয়াই। একবারে বিল এসেছে 1850 টাকা। পকেট অর্ধেক ফাঁকা করে ফেললো শুধু একবারই। আল্লাহ জানে আমার পকেট থেকে আর কত খসবে। হোটেলের বিল দেব শেষে। জান্নাতের ফ্রেন্ডদের বললাম এখন তো জান্নাতের সাথে দেখা করার ব্যবস্থা করে দেবেন প্লিজ। আচ্ছা ভেবে দেখি, যদি মনে হয় আপনার সাথে জান্নাতে দেখা করানো যাবে তাহলে দেখা করাবো। এটা কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। আর হ্যাঁ, আমার ভাইয়া যেন আজকের ব্যাপারে কোনো কিছু না জানে। আচ্ছা ঠিক আছে। একে তো পকেট থেকে এতগুলো টাকা খসালো, আবার জান্নাতের সাথে দেখা করার ব্যবস্থাও করে দিল না। কেমনটা লাগে আপনারাই বলেন তো। দুঃখ ভরা মন নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে ছাদে যাই। ছাদে গিয়ে বসে আছি, কিছু ভালো লাগছে না। বারে বারে জান্নাতের কথা মনে পড়ছে। জান্নাতের সাথে খুব দেখা করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। এমন সময় মিম ছাদে চলে আসে আর আমাকে বলে, কি ব্যাপার দুলা ভাই, ছাদে একা একা কি করেন? তুমি আমার সব খবর জান্নাতকে বলো, তাই না? সেটা জেনে আপনি কি করবেন? জানি তুমি জান্নাতকে আমার সকল খবর বলো। তুমি ছাড়া বলার মতো এই বাসায় আর কেউ নেই। হ্যাঁ, আমি বললি তো কি হয়েছে। মিম প্লিজ জান্নাতের সাথে একবার দেখা করার ব্যবস্থা করে দাও না। সরি, আমি পারবো না। এটা বলে মিম আমাকে ভেঙচি কেটে নিচে চলে যায়। কি বলবো কিছু বুঝি না। সবাই আমার সাথে প্রতারণা শুরু করে দিয়েছে। কার জন্য এই সিরাজগঞ্জে আসলাম, তার সাথে আমার দেখা হচ্ছে না। বিয়ের এখনো 3 দিন বাকি, আর তাই সবাই প্ল্যান করে যমুনা নদীতে ঘুরতে যাবে। ইব্রাহিমের বাড়ি থেকে যমুনা নদী বেশি দূর না, তাই প্ল্যান অনুযায়ী পরের দিন সকালে যমুনা নদীতে ঘোরার জন্য বেরিয়ে পড়ি। যমুনা নদীর বাড়ি গিয়ে সবাই অনেক আনন্দ করছি। নদীতে প্রচুর স্রোত বইছে। নদীর ধারে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই মিলে প্ল্যান করি নৌকায় করে কিছুক্ষণ ঘুরবো। কথা মতো একটা নৌকায় উঠে পড়ি। আজ জীবনে প্রথম নৌকায় উঠছি, খুব ভয় করছে যদি নৌকা থেকে পড়ে যাই বা নৌকাটা ডুবে যায়। কিন্তু সবাই নৌকায় অনেক মজা নিচ্ছে। সবাই নৌকার উপর নাচানাচি করছে। আমি সাঁতার জানি না, তাই আমার ভয়টা অনেক বেশি ছিল। ইব্রাহিমও সাঁতার জানতো না, কারণ ও ছোট থেকেই ঢাকায় বড় হয়েছে। ইব্রাহিম আর আমি খুব ভয় পাচ্ছিলাম।
সবাই নাচানাচি করছে, খুব মজা করছে তারা। তাদের দেখে খুব হিংসা হচ্ছিল। উফ, আমিও যদি ওদের সাথে একটু নাচতে পারতাম, কিন্তু আমার তো ভয় করছে যদি নৌকাটা ডুবে যায়। সব কিছু ভুলে ভাবলাম যা হবার হবে, সবার সাথে আমিও নাচবো। সবার সাথে নাচতেছি, হঠাৎ এমন সময় একজনের সাথে ধাক্কা লেগে আমি নৌকার উপর থেকে নদীর ভেতর পড়ে যাই। আমি সাঁতার জানি না, পানির মধ্যে সাহায্যের জন্য চিৎকার করছি, কিন্তু স্রোতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। পানির স্রোতের মধ্যে আমি হারিয়ে যেতে লাগলাম। এমন সময় মিম নদীতে লাফ দিয়ে আমাকে খুঁজতে লাগে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমার দেহটা খুঁজে পাই। তারপর আমার দেহটি নৌকার উপরে উঠাই। আমার দেহ নৌকার উপর উঠিয়ে তাড়াতাড়ি করে নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। নদীর পাড়ে নিয়ে আমার পেটে চাপ দিয়ে পেট থেকে পানি বের করা হয়। পানি বের করার পরও আমার জ্ঞান ফেরে না, কি করবে কেউ বুঝতে পারছে না। এমন সময় মিম আমার মুখটা একটু ফাঁকা করে মিমের মুখ আমার মুখে বসিয়ে ফু দিতে শুরু করে। সবাই চেয়ে চেয়ে মিমের কাণ্ড দেখে হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ ফু দেওয়ার পরে আমি লাফ দিয়ে উঠি। তারপর আমাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। ডাক্তার আমার চিকিৎসা করে আর বলে, রোগীর ঠিক মতো যত্ন নিতে হবে, না হলে ভবিষ্যতে কোনো বড় সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তার, আমরা ওর ঠিকভাবে যত্ন নেব। তারপর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পর আমার যত্ন নেওয়া হবে খুব ভালোভাবে। বিশেষ করে মিম আমার খুব যত্ন নেয়। জান্নাত আমার কাছে ফোন করে খুব কান্না করত আমার এমন অবস্থা দেখে। আমি পাগলিটাকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই করতে পারতাম না। মিম আমার কাছে এসে বারে বারে মাপ চাইতো আর বলতো, সত্যি আমি জানতাম না আপনি সাঁতার জানেন না। আমি তো মজা করে আপনাকে ধাক্কা দিছিলাম, কিন্তু আপনার এমন অবস্থা হবে আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করে দিবেন প্লিজ। আরে বোকা, সমস্যা নাই, তুমি তো না বুঝেও করেছো। তুমি যদি জানতা আমি সাঁতার জানি না, তাহলে তো আর করতে না। এসব চিন্তা বাদ দাও, আজ তোমার জন্য আমি বেঁচে আছি। তুমি আমায় আবার দ্বিতীয়বারের মতো জীবন বাঁচালে, তোমার কাছে আমি ঋণী। আমার জন্য এত কিছু হলো, আর আপনি অনেক বড় মনের একজন মানুষ। আর তোমার জন্যই তো আমি নতুন জীবন পেয়েছি। তোমাকে ভুল বুঝবো কিসের জন্য? এখন থেকে আমি আপনার বেশি করে যত্ন নেব। থাকবো না, এত বেশি যত্ন নিতে হবে না। তোমার ফ্রেন্ড জানতে পারলে আবার আমার উপর রাগ করবে। জান্নাত আপনাকে কিছু বলবে না? কেন কিছু বলবে না কেন? কারণ আমি সবার মতো না, জান্নাত আমাকে খুব ভালোভাবেই চেনে। তোমাদের ফ্রেন্ডশিপ তোমরাই ভালো বোঝো, কিন্তু আমার উপর রাগ করলে কিন্তু আমি দায়ী নই। তোমাকে রাগ ভাঙিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাগ ভাঙিয়ে দিব। এখন হ্যাপি? আচ্ছা এখন একটু রেস্ট নেন, আপনার সাথে পরে কথা বলি। এরপর থেকে মেয়েটি আমার খুব যত্ন নেওয়া শুরু করে। আজ ইব্রাহিমের চাচার গায়ে হলুদ। আমিও প্রায় সুস্থ হয়ে গেছি, শুধুমাত্র মিমের যত্ন নেওয়ার জন্য। গায়ে হলুদের অর্ধেক দায়িত্ব আমার ও ইব্রাহিমের উপর। আমাকে আর ইব্রাহিমকে বিয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। গায়ে হলুদের প্যান্ডেল সাজানো, বাড়িতে সুন্দরভাবে ডেকোরেশন করা, লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সব কিছুই ছিল আমার ও ইব্রাহিমের উপর দায়িত্ব। গায়ে হলুদের জন্য প্যান্ডেল সাজাচ্ছি আর বাড়িতে ডেকোরেশন দিয়ে সাজাচ্ছি। বিকেলবেলা গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়ে পক্ষরা চলে আসে। হলুদ মাখাতে অনেক মেয়ে আছে, তার মধ্যে একটি মেয়ে দেখতে অনেক সুন্দর ছিল। আমাকে দেখে বারবার আসে, পাশে ঘুরতে লাগে। এমনটা দেখে মিম খুব ক্ষিপ্ত হতো। আমি কিছুতেই বুঝতাম না মিম আমার উপর ক্ষিপ্ত কেন। মিম আমাকে বারে বারে বলতো, আজ গায়ে হলুদ, অনেক মেয়ে আসছে, যদি কোনো মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করতে চান তাহলে কিন্তু আপনার খবর আছে। তোমার ফ্রেন্ড তো আমার সামনে আসে না, তাহলে আমি যদি অন্য কারোর সাথে কিছু করি অসুবিধা কি? কি বললেন? আপনার সাহস তো কম না। অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালে আপনার চোখ দুটো উঠে মার্বেল খেলবো। আচ্ছা, আমি যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাই তাহলে তোমার কি? ইয়ে একদম বেশি বেশি করার চেষ্টা করবেন না। আমি কিন্তু জান্নাতকে সবকিছু বলে দিব, শুধু একবার বলে দেখো, তোমার অবস্থা খারাপ করে দিব। কি করবেন শুনি? আমি কি করব আমি নিজেও জানি না। প্লিজ বোন, জান্নাতকে কিছু বলো না। আমি তো জান্নাতকে বলে দিব, দেখি আপনি কি করেন। প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ জান্নাতকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে গায়ে হলুদ শেষ হলো। রাত্রে জান্নাতের সাথে ফোনে কথা বলছি। তুমি গায়ে হলুদের সময় মেয়েদের দিকে তাকিয়েছিলে কেন? কোন মেয়ের দিকে তাকাইলাম? আর তোমাকে কে বললো এটা? যে বলার সে বলছে। তুমি বলো, অন্য মেয়েদের দিকে তাকাইছো কেন? সত্যি আমি তাকাইনি, ওই মেয়েটা আমার দিকে তাকিয়েছিল। না, তুমি ওই মেয়ের দিকে তাকিয়েছিলে আমি জানি।
সব ছেলে একই রকম। ওই জান্নাত, সত্যি আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না। তুমি সব মিথ্যা কথা বলছো, আমি জানি সবকিছু। আর তাই আজকের পর থেকে তুমি আর আমার সাথে কোনো কথা বলবে না। কথা বলতে বলতে ভালো লাগছিল না, তাই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে হাঁটতে থাকি। সিঁড়ির সামনে মিমের রুম। ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছি, এমন সময় খেয়াল করলাম আমার ফোনে যে ভয়েস যা আসছে তা মিমের রুম থেকেও আসছে। আমি বুঝতে পারছিলাম না। তারপর সবকিছু ভালোভাবে দেখে বুঝলাম যে মিমি আমার সেই জান্নাত। তাই তো বলি যে মিমের কণ্ঠটা ও আচরণ এমন চেনা লাগছে কেন। আমার কথা বুঝতে পারছো? আজকের পর তুমি আমাকে একদম ফোন দিবা না। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। যাও, তুমি তোমার মতো থাকো। এটা বলে ফোনটা রেখে দেই। এরপর আমি আমার রুমে চলে যাই। একটু পর মেয়েরা আমার রুমে দৌড়ে আসে, আমাকে বলতে লাগলো, ওই, আপনি আমার ফ্রেন্ডকে কি বলেছেন? হ্যাঁ, জান্নাত কান্না করছে কেন? ওর সাথে কথা বলবো না তাই। এই আপনার ভালোবাসা? ছি, যার জন্য আপনি ঢাকা থেকে সিরাজগঞ্জ আসলেন তার সাথে কথা বলা বন্ধ করছেন? আপনার কখনো ভালো হবে না। মিম এইসব কথা বলে যাচ্ছিল, এমন সময় আমি মিমকে জড়িয়ে ধরি। এই কি করছেন আপনি? আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? তাই তো, আমি তোমাকে জড়িয়ে ধরেছি কেন? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি জান্নাতকে ফোন করে একটু বলে নেই যে আমি তোমাকে কেন জড়িয়ে ধরেছি। এটা জান্নাতকে বলার কি আছে? তুমি এমন তোতলাচ্ছ কেন? কই তোতলাচ্ছি না তো, এমনিতেই। আচ্ছা তাহলে আমি জান্নাতকে একটা ফোন দেই। জান্নাতকে কেন ফোন দিবেন? কারণ তুমি আমার জান্নাত তাই। আমি আপনার জান্নাতে যাব কেন? ও আচ্ছা, তাই না? হ্যাঁ তাই তো, আমি তো মিম, আপনার ফ্রেন্ডের ছোট বোন। আচ্ছা এখনই প্রমাণ হয়ে যাবে। 1 মিনিট ওয়েট, আমি জানতে একটা ফোন দেই। এটা বলে জান্নাতের নাম্বারে ফোন দিলাম আর মিমের ফোনটা বেজে উঠলো। আপনার মোবাইল বাজছে কেন? মোবাইলটা একটু দেখি। কে ফোন করেছে আপনাকে দেখি? না মানে কেউ ফোন করেনি, আপনাকে দেখতে হবে না। আমি তো দেখেই ছাড়বো, মোবাইলটা দাও বলছি। না, আমি কিছুতেই মোবাইল দেব না, এটা আমার পার্সোনাল ফোন, আপনাকে কেন দিব? আমি কিছু জানি না, আমি নেব। মিমের সাথে জোরাজোরি করতে করতে আমি বিছানার উপর পড়ে যাই আর মিম আমার বুকের উপর পড়ে যায়। দুজন দুজনের খুব কাছে চলে এসেছি। দুজনে দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমার কাছে কেন তুমি পরিচয় গোপন করলে বলো? তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। তো তোমার পরীক্ষা কি শেষ হয়নি? হয়েছে। তাহলে এখন স্বীকার করলে তো তুমি আমার জান্নাত? এখন আর স্বীকার না করে উপায় আছে? তাহলে এখন ছোট্ট করে একটা মিষ্টি দাও। কেন মিষ্টি দেবো কেন? বারে, আমার সাথে এতদিন অভিনয় করলে, আমাকে এত কষ্ট দিলে, তার বিনিময়ে এখন আমাকে মিষ্টি দিবে না? না, দেব না। তুমি ভাবতেও পারোনি কিভাবে ধরা পড়ে যাবে, তাই না? আচ্ছা তুমি কিভাবে বুঝলে যে আমি জান্নাত? ওইটা সিক্রেট, বলা যাবে না। এই যে বলো বলছি। না, বলবো না। তুমি বলবে না? আচ্ছা তুমি এমন করতেছো কেন? আমি যেভাবেই হোক জানতে পারছি, তোমাকে সেটা জানতে হবে কেন? না, আমি শুনবো, তুমি বলো। আচ্ছা বলতেছি। যখন তোমার সাথে কথা বলছিলাম তখন কথা বলতে বলতে ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়েছিলাম, আর তখন দেখলাম তোমার রুম থেকে সাউন্ড আসতেছে। তখনই বুঝতে পেরে গেছি। ওহো, তুমি তো তাহলে ভালো না, তোমার আড়ি পাতার অভ্যাস আছে। তোমাকে ধরার জন্যই তো আমাকে আড়ি পাততে হয়েছে। কতদিন হলো এসেছি, তুমি দেখাই দিলে না। যাও, তোমার সাথে কোনো কথা নেই। তাই বলে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছো। আমি ওকে ঘুরিয়ে আমার সামনে নিয়ে এসে বললাম, এই পাগলি, আজ প্রথম তোমার সাথে আমার সামনাসামনি পরিচয় হলো, আর তুমি এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে? থাকবোই তো, তোমার কি? এটা শোনার পর আমি জান্নাতকে আমার বুকের মধ্যে টেনে নিলাম। এবার বলো, আর রেগে থাকবে? এইভাবে ভয় নিয়ে ধরেছেন কেন? আমাকে জড়িয়ে ধরার সাহস কি নেই নাকি? আছেই তো, দেখবে? দেখাও দেখি। তাই বলে জান্নাতকে খুব জোরে জড়িয়ে ধরি। দুজনে অন্য এক জগতে হারিয়ে গেছি। অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকার পর মিম আমাকে ছাড়িয়ে বলল, ওই যান, এখন যাও, আবার কেউ দেখে ফেলবে। আচ্ছা যান। তারপর মিমের রুম থেকে বেরিয়ে
আমি আমার রুমে চলে আসি। রাতে ঘুম ধরছিল না, তাই মিমকে ফোন করে ছাদে আসতে বলি। আমিও ছাদে চলে যাই। আমি ছাদে দাঁড়িয়ে আছি, একটু পর মিম ছাদে আসলো। দুজনে ছাদে বসে গল্প করছি। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। তারপর আমি মিমকে বললাম, আচ্ছা যান, এখন ঘুমাতে হবে, কালকে আবার বিয়ে, অনেক কাজ আছে। তাই তো। আচ্ছা চলো এখন যাই। তাই বলে আমরা দুজনে ছাদ থেকে নেমে রুমে চলে আসি। রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসে আছি। আমার সামনের চেয়ারে মিম বসা। খাওয়ার সময় মিম বারে বারে ওর পা দিয়ে আমার পায়ে পাড়া দিচ্ছিল আর হাসছিল। আমিও হাসছিলাম। তার পাগলামিগুলো খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে ডেকোরেশনের কাজে লেগে পড়ি। প্রথমে পুরো বাড়িটা সুন্দরভাবে ডেকোরেশন করে সাজাই। দুপুরবেলা গোসল করে সবাই বিয়েতে যাওয়ার জন্য রেডি হই। মিম আজকে অনেক সুন্দরভাবে সেজেছে। মিমকে দেখে চোখ সরাতে পারছি না। সত্যি মিমকে দেখতে আজ অনেক সুন্দর লাগছে। আমি মিমের কাছে গিয়ে বললাম, ওই এত সুন্দর করে সেজেছে কেন? কেন দেখতে ভালো লাগছে না? ভালো লাগছে না মানে মনে হচ্ছে আজকে বিয়েটা তোমার আর আমার। কি যে বলো না। সত্যি আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তোমার জন্য তো এত সুন্দর করে সেজেছি। তাই আমরা কথা বলছিলাম, এর মধ্যে বরকে রেডি করা হয়। তারপর আমরা কনের বাড়িতে যাওয়া উপলক্ষে রওনা দেই। অনেকক্ষণ যাত্রা করার পর কনের বাড়ির সামনে আমরা। কনের বাড়ির সামনে পৌঁছাতেই দেখলাম অনেক সুন্দর করে গেট সাজানো হয়েছে এবং তার সামনে গেটে কনে পক্ষের লোকজন দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি থেকে নেমে গেটের সামনে দাঁড়াই আর বরকে কনে পক্ষের লোকজনেরা মিষ্টি খাওয়ায় আর তারপর টাকার আবদার করে। দুলাভাই, আমাদের মিষ্টি খাওয়ার জন্য 20,000 টাকা দিতে হবে, না হলে গেট ছাড়ছি না। এটা আবার কেমন কথা? টাকা কি গাছের পাতা নাকি? হ্যাঁ, যে বললে পেয়ে যাবেন। 20,000 টাকা চোখে দেখেছেন কখনো? না ভাইয়া, দেখি নাই, তাই তো আজকে চাইতেছিলাম। যদি গেটের ভিতরে প্রবেশ করতে চান তাহলে টাকা দিতেই হবে। টাকা নেবেন ঠিক আছে, কিন্তু এত বেশি চান কেন? একটু কমাই নেন। কোনো কম নেই, আমরা 15 জন আছি, সবারই তো ভাগ লাগবে নাকি? প্লিজ একটু স্যাক্রিফাইস করেন, একটু ডিসকাউন্ট দেন। কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না। আমি চাচার কানে কানে বললাম। চাচা পকেট থেকে 5,000 টাকা বের করে চুপি চুপি ওদের হাতে দিয়ে দেন। আচ্ছা দিচ্ছি। চাচা পকেট থেকে টাকা বের করে ওদের হাতে দেয় আর বলে, কত দিয়েছেন দুলাভাই? দেখেন না কত দেওয়া হয়েছে। এই কি, এখানে তো 5,000 টাকা, মাত্র 5,000 টাকার জন্য এত বড় গেট সাজায়নি। প্লিজ এত বাড়াবাড়ি করবেন না, যা দেওয়া হয়েছে তাই রাইখা দেন। না না, আমরা কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, একটু কমিয়ে দিলাম, 18,000 দেন। পাগল হয়েছেন নাকি আপনারা? আমরা কিছু জানি না, টাকা পেলে তবে গেট ছাড়বো, তাছাড়া গেট ছাড়ছি না। অনেকক্ষণ ধরে তর্কাতর্কি করতে করতে শেষ পর্যন্ত 9,000 টাকা ম্যানেজ করে ফেললাম। উফ কি ডাকাত রে ভাই, শুধু গেট ধরেই 9,000 টাকা নিয়ে নিল। গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আমরা বসে আছি। একটু পর বিয়ে পড়ানো কাজ শুরু হলো। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বিয়ে শেষে খাওয়া দাওয়ার পর্ব শুরু। কনে পক্ষ দেখছি খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করেছে। অনেক রকম আইটেম করা হয়েছে। সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়া শেষে বোর কনেকে নিয়ে বাড়িতে ফিরি। সারাদিন অনেক ধকল গেছে, তাই বাসায় ফিরেই বোর কনেকে তাদের বাসর ঘরে ঢুকিয়ে আমরা সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি রুমে গিয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম ধরছে না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকার পরও ঘুম ধরছিল না। না পেরে জান্নাতকে ফোন করে ছাদে আসতে বললাম। দুজনে ছাদে গিয়ে বসে আছি। আজ তো চাচার বাসর রাত। তো এই বাসরাত নিয়ে মানুষের কত পরিকল্পনা থাকে, তার কোনো শেষ নেই। থাকবেই তো। রাতে দুজন দুজনকে খুব ভালোভাবে জেনে নেয়, বুঝে নেয়, ভালোবাসা আদান প্রদান করে। আমাদের এমন হবে তাই না? যা দুষ্টু। ওই কিছু ভালো লাগছে না, একটা পাপ্পি দাও না। খুব লোভ ধরেছে তাই না? একটুখানি দাও না জান। দিন দিন তোমার চাহিদা কিন্তু বেড়েই যাচ্ছে। কি দেবে না তো? না দেব না। ওকে,
তাই বলে ছাদ থেকে নেমে আসতে ধরলাম। এমন সময় জান্নাত আমার হাত টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। ঠিক 5 মিনিট পর ছেড়ে দেয়। উফ, আর একটু হলেই তো মরে যেতাম। নিঃশ্বাসটা থেমে এসেছিল। কি আর লাগবে? না জান, আজকে আর চাই না। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে পড়বে। আচ্ছা যান। তারপর সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে সবাই বর কনের দিকে চেয়ে আছে। সবাই খুব হাসাহাসি করছে আর বলছে, রাত কেমন কাটলো? উফ ভাবি, তুমি না এইসব নিয়ে কেউ জিজ্ঞাসা করে? আয় হায়, আমার দেবত্বের লজ্জায় লাল হয়ে গেছে। চাচা কোনো কথা বলতে পারছে না, লজ্জায় লাল হয়ে গেছে। আর চাচির তো কোনো কথাই নেই। অনেকক্ষণ মজা করার পর বর কনেকে সকালের নাস্তা করানো হয়। তারপর আমরা সবাই নাস্তা করি। নাস্তা করে কাজে লেগে পড়ি, কারণ বিকেলবেলা কনে পক্ষ থেকে আমাদের বাড়িতে আসবে। খাওয়া দাওয়া সব ব্যবস্থা করতে হবে। ইব্রাহিমকে বাবুকে আনতে পাঠিয়ে দেই। বাবুর্চিরা রান্নার কাজে লেগে পড়ে। আমিও রান্নার কাজে লেগে পড়ি। দুপুরের মধ্যে সব রান্না শেষ করে ফেলি। আমাদের রান্না শেষ হতে হতেই মেয়ে পক্ষ বাড়িতে চলে আসে। এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দেই। সবার আগে সকল মেয়ে পক্ষকে খাওয়াই, তারপর এলাকার লোকজনকে খাওয়াই। সবাইকে খাওয়ানো শেষে রাতে কনে পক্ষের লোকজন বর কনেকে তাদের বাড়িতে নিয়ে যায়। বর কনেকে কনে পক্ষের সাথে পাঠিয়ে বাড়িতে সবকিছু গুছিয়ে নিয়ে সবাই রেস্ট নিতে যে যার রুমে চলে যায়। সারাদিন কাজ করার পর শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই রেস্ট নেওয়ার জন্য রুমে চলে যাই। বিছানায় শুয়ে আছি আর কি যেন ভাবছি। হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালবেলা জান্নাতের ডাকে ঘুম ভাঙে। এই যে মহারাজ, এখনো ঘুম থেকে ওঠোনি? কি, কয়টা বাজে? 9টা বাজে, আর আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন? কি বলো, কখন এত বেলা হয়ে গেল? আপনি তো পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন, কিভাবে জানবেন? তাই তো। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। তারপর জান্নাত রুম থেকে চলে যায় আর আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে যাই। নাস্তার টেবিলে বসে জান্নাত আর আমার চোখে চোখে কথা হচ্ছিল। এমন সময় খেয়াল করলাম ইব্রাহিম আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু করলাম না, চুপচাপ নাস্তা করে রুমে চলে আসলাম। অনেকক্ষণ ধরে ডুবে বসে আছি, কিছু ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি পিছনে তাকিয়ে দেখি জান্নাত। কি ব্যাপার, তুমি কখন আসলে? দেখলাম তুমি ছাদে আসছো, তাই পেছনে পেছনে চলে আসলাম। তো পিছন থেকে এইভাবে জড়িয়ে ধরলে কেন? কেন, ভালো লাগছে না বুঝি? ভালো লাগবে না কেন? এই দিনের বেলা তুমি আমাকে জড়িয়ে ধরে আছো, কেউ যদি দেখে তাহলে সমস্যা হবে তো। কেউ দেখলে দেখুক, আমার বইয়ে গেছে তাতে। পাগলামি করো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি চুপ থাকবে? দেখো জান্নাত, একটু বোঝার চেষ্টা করো। এখন আমরা ছাদে আছি, যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি চাও না তো আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকি? আচ্ছা ঠিক আছে, থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। এটা বলে জান্নাত যখন পেছনে ফিরে ছাদ থেকে নেমে যেতে চাইলো, পিছনে ফিরে জান্নাত চমকে গেল। আমি পিছনে তাকাতেই দেখি ইব্রাহিম দাঁড়িয়ে আছে। ইব্রাহিম, তুই এখানে কখন আসলি? কোনো ডিস্টার্ব করলাম বুঝি? দোস্ত, এসব কি বলিস? জান্নাত, তুই নিচে যা। ভাইয়া, তুই হৃদয়কে কিছু বলবি না? তোকে নিচে যেতে বলেছি, তুই নিচে যা। জান্নাত ইব্রাহিমের ধমকে নিচে চলে যায়। এদিকে ইব্রাহিম আর আমি ছাদে রয়ে গেলাম। ইব্রাহিম আমাকে বলছে, আমি প্রথম থেকে যা সন্দেহ করেছিলাম তাই সত্য হলো। দোস্ত আমার কথা শোন। তুই আর কিছু বলিস না, তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম আর তুই আমার সাথে এমনটা করলি। দোস্ত শোন, জান্নাতের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। আমাদের প্রথম ফেসবুকে আলাপ হয়, তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। বিশ্বাস কর, আমি একদমই জানতাম না যে জান্নাত তোর বোন। আমি তো জান্নাতকে কখনো দেখছিলাম না, জান্নাতকে আমি না দেখেই ভালোবেসেছিলাম। তোর সাথে এখানে আসার পরে আমি জানতে পারিনি যে তোর বোন মিম আমার জান্নাত। আমি তো পরশুদিন জানতে পারলাম যে এটা আমার সেই জান্নাত যাকে আমি ভালোবাসি। দেখ হৃদয়, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোট বোন মানে তোর ছোট বোন। আর আমি আমার বোনকে অনেক ভালোবাসি আর তোকে অনেক ভালোবাসি। আমি কোন কারণে আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে চাই না। আমি কি বোঝাতে চেয়েছি তুই বুঝতে পারছিস? দোস্ত, আমি জান্নাতকে অনেক ভালোবাসি রে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না কিছুতেই। কিছুই করার নাই, প্লিজ তুই জান্নাতকে ভুলে যা। কিভাবে ভুলে যাব তুই বল? আমি কিভাবে বলবো? আমি শুধু এতটুকুই বলবো,
তুই মিমকে ভুলে যা। আচ্ছা, কাকে ভুলে যাব তুই বল? যাকে আমি না দেখে ভালোবেসেছি তাকে? যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে? যে আমাকে দ্বিতীয়বারের মতো জীবন দান করলো তাকে? যে আমাকে বিশ্বাস করে আমার সাথে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করেছে তাকে? তুই বল, আমি কিভাবে ভুলে যাব? শোন হৃদয়, তোকে সবকিছু ভুলে জান্নাতকে ভুলে যেতে হবে। আমি আমার জীবনকে কষ্ট দিতে পারবো না, আর আমি কখনোই আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে চাচ্ছি না। প্লিজ, তোকে আমার বন্ধুত্বের কসম। তুই এটা কি করলি? তুই কেন করলি এটা? আমি জান্নাতকে কিভাবে ভুলে যাব? খুব জোরে কান্না করছি আর বলছি, আমার চোখের জলগুলো টপ টপ করে ইব্রাহিমের পায়ে পড়ছে। হৃদয়, তুই নিজেকে শক্ত কর। আর হ্যাঁ, আমি তোকে যে এসব বলেছি তা যেন জান্নাত কিছুই জানতে না পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল, এখন নিচে যাই। প্লিজ তুই যা, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে, কিন্তু কথাটা মনে রাখিস। তোকে বললাম তো, তুই যা এখান থেকে। ওকে, আমি যাচ্ছি। তাই বলে ইব্রাহিম নিচে চলে গেল। আমি একা ছাদে দাঁড়িয়ে আছি, কিছুতেই চোখের জলকে থামাতে পারছি না। আমি জান্নাতকে কিভাবে ভুলে যাব? যে আমার নিঃশ্বাস, যার সাথে একটা মুহূর্ত কথা না বললে আমার খুব কষ্ট হয়, তাকে কি করে ভুলে যাব? ইব্রাহিম, তুই আমাকে কেন আমাদের বন্ধুত্বের কসম দিলি? আমি কি জান্নাতকে কিছুতেই ভুলতে পারবো না রে? প্লিজ তুই কসমটা উঠিয়ে নিয়ে। অনেকক্ষণ ধরে ছাদে একা একা দাঁড়িয়ে কান্না করছি। জানি না পাগলিটা নিচে কি করছে। যদি আগে জানতাম জান্নাত ইব্রাহিমের বোন, তাহলে হয়তো কখনোই তাকে ভালোবাসতাম না। কিন্তু আমি তো জান্নাতকে আগে থেকেই ভালোবাসি। তাহলে কেন হচ্ছে আমার সাথে এমনটা? জান্নাত, তুমি আমাকে মাফ করে দিও। হয়তো আর কখনো তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারবো না। অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে কান্না করার পর নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছে। তাই ছাদ থেকে নেমে রুমে গিয়ে শুয়ে আছি। ব্যাগে কিছু ঘুমের ওষুধ ছিল, সেগুলো খেয়ে ঘুমিয়ে আছি, যাতে জান্নাত আমাকে ডাকলে আমি সাড়া দিতে না পারি। আমি ঘুমিয়ে আছি গভীর ঘুমে। রাত 3টায় ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই দেখি আমার পায়ের কাছে কে যেন বসে গুমড়ে গুমড়ে কাঁদছে। আমি ভালো করে চোখ ঘষে নিয়ে তাকিয়ে দেখি জান্নাত। কি ব্যাপার জান্নাত, তুমি এত রাতে এখানে? আমি সরি হৃদয়, তখন তোমার কথা আমি শুনিনি। তখন যদি তোমার কথা আমি শুনতাম তাহলে আজ ভাইয়ার কাছে ধরা খেতাম না। আরে পাগলি, কান্না করো কেন? একদিন না একদিন সবাই তো জানতেই পারতো, তাই না? ভালো হয়েছে ইব্রাহিম জানতে পারছে। যদি আঙ্কেল আন্টি কেউ দেখতে পেত তাহলে আমাকে অনেক খারাপ ভাবতো। এখন আমি কি করব? মা বাবাকে আমাদের সম্পর্কের কথা জানাবো? পাগল নাকি? এখন আঙ্কেল আন্টি সব জানতে পারলে আমাদের ভুল বুঝবে। আঙ্কেল আন্টি কখনোই এটা মেনে নেবে না, কারণ আমি একটা বেকার ছেলে। কোনো মা বাবা তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিতে চাইবে না। তাহলে এখন কি করব? প্লিজ কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না। তাহলে এখন কি করব তুমি বলো? দেখো জান্নাত, এখন আর আমাদের কিছু করার নেই। প্লিজ তুমি এখন আমাকে ভুলে যাও। কি? আমি তোমাকে ভুলে যাব? জান্নাত, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমাদের সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব না। ইব্রাহিমকে আমি আমার ভাইয়ের চেয়েও অনেক বড় কিছু ভাবি। ইব্রাহিম কষ্ট পাবে এমন কোনো কাজ আমি করতে পারবো না। প্লিজ জান্নাত, তুমি আমাকে ভুলে যাও। আমি কিছুতেই তোমাকে ভুলতে পারবো না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না, তুমি জানো না? প্লিজ জান্নাত, এমন পাগলামি করো না। কেন তুমি আমার জীবনে আসলে? কেন তুমি আমাকে এতটা ভালোবাসলে? কেন তুমি আমায় এতটা পাগল করলে? কেন এখন তুমি আমায় ভুলে যেতে বলছো? জানি না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? চলো না আমরা কোথাও পালিয়ে যাই। কিছুতেই না। আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিতে পারবো না। আমি তোমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না, কারণ মা বাবাকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। আর তাই প্লিজ আর পাগলামি করো না। এতদিন যা হয়েছে ভেবে নাও সব কিছু ভুল ছিল। মনে করো তোমার সাথে আমার কোনো দিন দেখা হয়নি, তোমার সাথে কোনো দিন আমার আলাপ হয়নি, তোমার সাথে কোনো রিলেশনই ছিল না আমার। আমি কিছুই পারবো না, আমি কিছুতেই পারবো না এটা। এই পাগলি, প্লিজ আর কান্না করো না। আচ্ছা তুমি বলো, তুমি আমাকে ভুলে থাকতে পারবে? হ্যাঁ পারবো। সত্যি তুমি পারবে আমাকে ভুলে থাকতে? কেন পারবো না? তোমাকে ভুলে থাকা তো কোনো ব্যাপারই না। দেখো, আমি যদি তোমাকে ভুলে থাকতে পারি তাহলে তুমি পারবে না কেন? তুমি তো একটা বেঈমান। তুমি আমাকে ভালোই বাসুনি। যদি ভালোবাসতে তাহলে ভুলে যাওয়ার কথা বলতে না। এই তো সত্যটা ধরতে পারছো। আমি তো তোমাকে মন থেকে ভালোবাসিনি,
একদিন তো শুধু অভিনয় করেছি। তোমার মতো বেঈমানকে ভালোবাসাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। এখনো সময় আছে, চাইলে ভুলটা সংশোধন করে নিতে পারো। হ্যাঁ, তাই করব। একটা বেঈমানকে ভালোবেসেছিলাম, এটা ভুলে যেতে আমার বেশি সময় লাগবে না। আমিও তো এটাই চাই, তুমি আমাকে ভুলে যাও। জান্নাত দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। সত্যি আমি অনেক বড় বেঈমান। আমি বন্ধুত্বটা টিকিয়ে রাখার জন্য আমার ভালোবাসাটা কবর দিলাম। সত্যি কিছু কিছু ভালোবাসা এমনই, কিছু সম্পর্কের কাছে হার মেনে যায়। আমার ভালোবাসাটাও না হয় এইভাবেই হারিয়ে গেল। আজ খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, আমার কিছু করার নেই। সত্যি আমি ইব্রাহিমকে কষ্ট দিতে চাই না। ইব্রাহিমকে আমি অনেক ভালোবাসি। রাতে ভাবছি যদি আমি এখানে থাকি তাহলে রোজ জান্নাতের সাথে আমার দেখা হবে। আর জান্নাতের সাথে আমার দেখা হলে জান্নাত আমাকে কিছুই ভুলতে পারবে না, আর আমিও জান্নাতকে কিছুতেই ভুলতে পারবো না। তাই সব থেকে ভালো হবে আমি কাল সকালে কাউকে কিছু না জানিয়ে এখান থেকে চলে যাব। কথা মতো পরের দিন সকালে সিরাজগঞ্জ থেকে আমি ঢাকায় চলে আসি। কিন্তু ঢাকায় আসার আগে আমি রাত্রে একটা চিঠি লিখি, আর চিঠিটা গোপনে জান্নাতের টেবিলের উপর রেখে আসি। পরদিন সকালে জান্নাত ঘুম থেকে উঠে হৃদয়কে খুঁজতে যায়, কিন্তু হৃদয়কে রুমে খুঁজে পায় না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কিছুতেই হৃদয়ের দেখা পায় না। খুব হতাশা নিয়ে নিজের রুমে ফিরে রুমে গিয়ে বিছানায় বসে কান্না করতে লাগলো। হঠাৎ এমন সময় টেবিলের উপর চোখ পড়ল। জান্নাত দেখতে পেল টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে। জান্নাত দৌড়ে গিয়ে চিঠিটা উঠিয়ে খুলে চিঠিটা পড়তে অবাক হয়ে গেল। চিঠিতে লেখা ছিল, প্রিয় জান্নাত, পারলে আমাকে মাফ করে দিও। সত্যি আমি অনেক বড় স্বার্থপর এবং বেঈমান। তোমাকে ভালোবাসার কোনো অধিকারই আমার নেই, আর তাই আমি চলে যাচ্ছি। আর কোনো দিন তোমার সামনে আসবো না। পারলে আমায় মাফ করে দিও। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ভালো থেকো, সুখে থেকো, আর নতুন করে জীবন শুরু করো। ইতি, তোমার হৃদয়। চিঠিটা পড়ে জান্নাত আর কান্না থামাতে পারল না। খুব জোরে কান্না করছে আর বলছে, হৃদয়, তুমি আমাকে এই চিনলা? তোমাকে আমি এত ভালোবাসলাম? কি রাগের মাথায় একটা কথা বলে ফেলেছি আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তুমি ভাবলে কিভাবে তোমাকে ছাড়া আমি বাঁচবো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি জানো না? কেন তুমি আমাকে ছেড়ে গেলে? প্লিজ ফিরে আসো হৃদয়। খুব কান্না করছে আর বলছে, পাগলটার কি দোষ বলেন? সত্যি যে দুজন দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু নিয়তির কাছে তাদের ভালোবাসা হেরে যাচ্ছে। জান্নাত হৃদয়ের এইভাবে ছেড়ে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছিল না, আর তাই জান্নাত অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলে। জান্নাতের অবস্থা খুবই খারাপ। বাসায় জান্নাতের পাগলামি ব্যাপারটা বুঝতে পেরে সবাই তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। জান্নাত এখন অপারেশন থিয়েটারে আছে। ডাক্তাররা জান্নাতের চিকিৎসা করছে। অনেকক্ষণ চিকিৎসা করার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে বাসার সবাইকে বলল, পেশেন্টের অবস্থা অনেকটা খারাপ, স্টোমাক ওয়াশ করা হয়েছে, এখন বাকিটা আল্লাহর উপর। কি বলছেন ডাক্তার? আমার মেয়েটাকে যে করেই হোক সুস্থ করে তুলতে হবে ডাক্তার। দেখেন, আমি আমার বেস্টটা ট্রাই করব, কিন্তু বাকিটা আল্লাহর হাতে। আপনারা সবাই আল্লাহর উপর ভরসা রাখুন। এটা বলে ডাক্তার চলে যায়। এদিকে বাসার সবাই প্রচুর কান্না শুরু করে। সবার অনেক আদরের মেয়ে জান্নাত। এবার ছোট মেয়েটা অনেক চঞ্চল, তাই সবাই জান্নাতকে অনেক ভালোবাসে। জান্নাত এখন আইসিইউতে রাখা আছে। 3 ঘন্টা পর আইসিইউ থেকে একটা নার্স বেরিয়ে সকলের উদ্দেশ্যে বলে, আপনাদের মধ্যে হৃদয়কে? কেন, কি হয়েছে? পেশেন্ট বারবার হৃদয়ের নামটা বলছে, যদি পারেন হৃদয়কে একবার রুমে পাঠিয়ে দিন, নয়তো পেশেন্ট সুস্থ হয়ে উঠতে পারে। ঠিক আছে নার্স, আমরা চেষ্টা করব। ইব্রাহিম মনে মনে ভাবছে, মা বাবাকে এখন আমি কি জবাব দিব বল? মা বাবাকে আমি কিভাবে বলবো যে আজ জান্নাতের এই অবস্থার জন্য হৃদয় দায়ী? আজ আমার বোনটা হৃদয়কে ভালোবেসে বলে এই অবস্থা হয়েছে। মা বাবাকে উল্টাপাল্টা কিছু বলে ইব্রাহিম ম্যানেজ করে নেয়। তারপর ইব্রাহিম হৃদয়কে অনেক ফোন করে, কিন্তু লাইনে পায় না। কারণ হৃদয় ইব্রাহিমের কথা রাখতে গিয়ে নিজের ভালোবাসাটাকে বিসর্জন দিয়ে নিজেকে একা করে নিয়েছে। জান্নাত ছেলেটার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারে, তার জন্য হৃদয় তার সব যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়। এর ফলে ইব্রাহিম কিছুতেই আর হৃদয়ের সাথে যোগাযোগ করতে পারে না। এইভাবে বেরিয়ে যায় অনেকটা সময়। হৃদয় এখন অনেক একা। হৃদয় আর কারোর সাথে ঠিকভাবে কথা বলে না, ঠিকভাবে চলাফেরা করে না, ঠিকভাবে খাওয়া দাওয়া করে না।
দিনে দিনে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে হৃদয়। একদিকে হৃদয় নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, অপরদিকে জান্নাত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেক কষ্টের পর জান্নাতকে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয়। জান্নাত এখন অনেকটা সুস্থ আর নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে নিয়েছে। জান্নাত আর হৃদয়ের কথা ভাবে না। হয়তো হৃদয়ের চলে যাওয়াতে জান্নাত তাকে ভুলে যাওয়ার কারণ খুঁজে পেয়েছে। ধীরে ধীরে জান্নাত হৃদয়কে একেবারে ভুলে যায়, কিন্তু হৃদয় কিছুতেই জান্নাতকে ভুলতে পারে না। যাই হোক, দেখতে দেখতে দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, অনেকটা সময় পেরিয়ে যায়। দুজন দুজনকে ছাড়া কাটিয়ে দেয়। ইব্রাহিম এখন ঢাকায় আছে, কিন্তু জান্নাতের অবস্থা হৃদয়কে জানায়নি, কারণ ইব্রাহিম ভেবেছে যার জন্য আমার বোন মরতে বসেছিল তাকেই কাজের সময় পাশে পাইনি, তাকে কেন আমার বোনের কথা বলবো? এর চেয়ে যে আমার বোনকে ভুলে থাক, এটাই ভালো। আর আমার বোনটা হৃদয়কে ভুলে গেছে, আর তুই নতুন করে তাদের মধ্যে আবারও ভালোবাসার বীজ বপন করতে চাই না। হৃদয় ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করে। হৃদয় লেখাপড়ার পাশাপাশি একটা জব করে। জবটা একটা প্রাইভেট কোম্পানিতে, আর তাই হৃদয়কে একটু পরিশ্রম করতে হয়। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে যায়। জান্নাতের সাথে হৃদয় আর কোনো যোগাযোগ হয় না। একদিন অফিস শেষে হৃদয় বাসায় ফিরে ফ্রেশ হতে যাবে, হঠাৎ এমন সময় তার ফোনটা বেজে উঠল। হ্যালো হৃদয়, তুই কোথায় আছিস? ইব্রাহিম অনেকটা আতঙ্কিত কণ্ঠে বলল। তখন আমি অনেক ভয় পেয়ে যাই ইব্রাহিমের এমন কণ্ঠ শুনে। কি হয়েছে দোস্ত, তোর কণ্ঠটা এমন লাগছে কেন? এরপর হৃদয় যা শুনতে পায় সেটা শোনার জন্য হৃদয় মোটেও প্রস্তুত ছিল না। কি বলছিস তুই যাতা? দোস্ত, এখন আমি কি করব? আমার বোনটা যে আর সমাজে মুখ দেখাতে পারবে না দোস্ত। এটা শুনে হৃদয় বাসা থেকে এক দৌড়ে বেরিয়ে গাড়ি ধরে সিরাজগঞ্জ চলে যায়। সিরাজগঞ্জ গিয়ে সোজা হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখতে পায় জান্নাত একটা বেডে শুয়ে আছে। তার পাশে চাচা চাচি দাদা দাদি বসে আছে আর কান্না করছে। আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ভাবতেও পারিনি আমার জান্নাতের সাথে এমনটা হবে। আপনারা ভাবছেন জান্নাতের সাথে কি হয়েছে, তাই তো? আজ জান্নাতের গ্যাং রেপ হয়। হ্যাঁ, আপনারা যা শুনেছেন সত্য। সত্যি আজ জান্নাতের সতীত্ব নষ্ট করে দেয় এলাকার বাজে কিছু ছেলে। হৃদয় জান্নাতের কাছে গিয়ে জান্নাতের হাতে হাত রেখে বলে, এসব কি করে হলো? কি হলো জান্নাত, বলছো না কেন? কি হলো জান্নাত, কিছু বলছো না কেন? আমার সাথে কথা বলবে না? দেখো, আমি অতীতে যা করছি তার জন্য তুমি আমাকে শাস্তি দিও, কিন্তু প্লিজ এখন কথা বলো। জান্নাত কার সাথে কথা বলছে না বাবা? কেন কথা বলছে না চাচা? মেয়েটার সাথে যা হয়ে গেল, এরপর কিভাবে মেয়েটা কথা বলবে? কিভাবে এত কিছু হয়ে গেল আমাকে কেউ বলবে প্লিজ? সুজন আমার হাত ধরে টেনে নিয়ে হাসপাতালে ছাদে চলে যায়। তারপর সুজন বলে, ভাই আমি বলছি কি হয়েছিল। তাড়াতাড়ি বলো কি হয়েছিল। তারপর সুজন হৃদয়কে বলতে লাগলো কিভাবে এত কিছু হলো। আজ জান্নাতের কলেজ বন্ধ ছিল, তাই আমি জান্নাতকে জোর করে আমার স্কুলে নিয়ে যেতে চাইছিলাম। আর তাই জান্নাতের বুকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। মাঝ রাস্তায় যেতে দেখি কিছু বখাটে ছেলে রাস্তার পাশে বসে আছে। ছেলেগুলোকে দেখে বোঝা যাচ্ছিল তারা অনেক খারাপ, অনেক বাজে। তারা অনেক বাজে বাজে কথা বলছিল। তারা বলছিল, ইস মামা কি জিনিস রে, যদি একটা বার শুতে পারতাম। উফ মামা ফিগারটা দেখেছিস? আমার তো মন চাইছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। এমন আরো অনেক বাজে কথা বলছিল। জান্নাত আপু এগুলো সহ্য করতে না পেরে ওই ছেলেগুলোর কাছে গিয়ে জান্নাত জুতা খুলে একটি ছেলে গায়ে জুতা মারে আর বলে, তোদের ঘরে মা বোন নেই? জীবনে কোনোদিনও মেয়ে দেখিসনি? মায়ের দুধ খেয়ে বড় হোসনি? মেয়ে দেখলে জিভে জল আসে কেন, কুত্তার বাচ্চা? আপু এমন কথা শুনে ছেলেগুলো হঠাৎ করে বসা থেকে লাফ দিয়ে উঠে জান্নাত আপুকে জোর করে ধরে উঠিয়ে নিয়ে যেতে লাগলো। আমি ওদেরকে অনেক বাধা দিই, কিন্তু আমি অনেক ছোট আর একা, তাই ওদেরকে বাধা দিতে পারিনি। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জান্নাত আপুকে নিয়ে ওরা চলে যায়। জান্নাত আপু অনেক আকুতি মিনতি করে বলে, আমাকে ছেড়ে দে শয়তানেরা, ভালো হবে না বলে দিচ্ছি। তোদের ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে।
তোমাকে ছাড়বো তো অবশ্যই শোনা, কিন্তু তার আগে আমাদের কাজটা তো হাসিল করে নেই। জান্নাত আপুকে টানতে টানতে ওই জানোয়ারগুলো নিয়ে যায় আমার চোখের সামনে দিয়ে। আমি কিছুই করতে পারিনি। তারপর জান্নাত আপুকে একটি রুমের মধ্যে নিয়ে যায় আর তারা সবাই মিলে মিম আপুর উপর ঝাঁপিয়ে পড়ে। মিম আপুকে ওরা জানোয়ারের মতো ছিঁড়ে খায়। কথাগুলো বলতে বলতে সুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। টপ টপ করে কথাগুলো শুনে আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আমি ছাদ থেকে নেমে জান্নাতের কাছে গেলাম। নিচে এসে দেখি আঙ্কেল আন্টি ইব্রাহিম সবাই চলে এসেছে। সবাইকে একটু সাইড করে আমি জান্নাতের পাশে গিয়ে বসে জান্নাতের 2 হাত ধরলাম আর বললাম, সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে। আমি কোনোদিন ভাবতেও পারিনি তোমার সাথে এমন কিছু হবে। প্লিজ নিজেকে ছোট করে দেখো না। তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, ওই জানোয়ারদের শাস্তির ব্যবস্থা করব। ওরা অনেক খারাপ, ওদের সাথে আমরা পেরে উঠবো না। চাচা কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমি সব কিছু দেখে নেব। তুমি ওদের সম্পর্কে কিছু জানো না। এইসব জানোয়ারদের সম্পর্কে আমি কিছু জানতেও চাই না। আমি আইনের সাহায্য নিয়ে ওদের শাস্তির ব্যবস্থা করব। কিন্তু পুলিশ? কোনো কিন্তু না চাচা, আমি সব কিছু দেখে নেব। ইব্রাহিম তুই আমার সাথে চল। তাই বলে আমি ইব্রাহিম আর সুজনকে নিয়ে থানাতে চলে গেলাম। থানায় গিয়ে ওই জানোয়ারদের নামে কেস ফাইল করলাম। পুলিশগুলো আমায় বারবার বলছিল, আপনি যাদের নামে কেস করেছেন তারা কে জানেন? তাদের সম্পর্কে আমার জানার কোনো ইচ্ছা নেই। আমি শুধু এইটুকু চাই আসামিদের সঠিক শাস্তির ব্যবস্থা করা হোক। এখন তো এসব কথা বলতেছেন, কিন্তু আবার একটু পর এসে মতলব বদলাবেন না তো? দেখেন দারোগা সাহেব, আমি যা করি ভেবে চিন্তে করি, আর আমি আমার কথা থেকে একটু নড়চড় হব না। আদালতে ঠিক প্রমাণ পেশ করতে পারবেন তো? অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে আমরা কেসটা নিচ্ছি। ঠিক আছে দারোগা সাহেব, আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আসামিদের গ্রেফতার করবেন। ঠিক আছে, আপনারা এখন আসুন। ওকে দারোগা সাহেব। তারপর থানা থেকে চলে আসি। হাসপাতালে আসতে সবাই আমাকে ধরে বলে, এমনি মেয়েটার এই অবস্থা, সবার সামনে মাথা উঁচু করে বাঁচতে পারে না, আবার তুমি যা শুরু করলে হৃদয়। দেখেন আঙ্কেল, আমি যা করছি একদম ঠিক করছি। আচ্ছা, এখানে জান্নাতের দোষটা কোথায় আমাকে বলবেন? জান্নাত কি নিজের ইচ্ছায় দোষিত হয়েছে? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? জবাব দিন। আমাদের সমাজে সব থেকে বড় সমস্যা কি জানেন? আমাদের সমাজে যে মেয়েগুলো ধর্ষিত হয় আমরা তাদেরকে ছোট করে দেখি, আমরা তাদেরকে খারাপ বলি। আর যে জানোয়ারগুলো মেয়েদের সাথে এমন খারাপ কাজ করে তাদেরকে বাহবা দিই। যেখানে আমাদের মেয়েটিকে মেন্টালি সাপোর্ট দেওয়ার কথা সেখানে আমরা মেয়েটিকে ছোট করে দেখি, মেয়েটিকে আমরা অপমান করি। আমরা ধর্ষিত মেয়েদের সমাজের বোঝা মনে করি। আচ্ছা, মেয়েরা কি ইচ্ছা করে ধর্ষিত হয়? মেয়েরা কি চায় তাদের সব থেকে মূল্যবান সম্পদ কেউ এইভাবে কেড়ে নিক? অথচ একটি মেয়ে ধর্ষিত হওয়ার পর আমরা মেয়েটিকে দোষী সাব্যস্ত করি, আর ধর্ষককে আমরা বড় করে দেখি। যদি আমরা একটি ধর্ষককে সঠিক বিচারের আওতায় নিয়ে আসতে পারতাম তাহলে আজ ধর্ষণ তো দূরের কথা, আমাদের সমাজে কোনো ছেলে মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারতো না। কিন্তু আমাদের দেশে কি আমরা তাই করি? মোটেও করিনি। বরং উল্টো আমি মেয়েদেরকে এমন এমন কথা শোনাই যার কারণে মেয়েরা তাদের অনিচ্ছা সত্ত্বেও আত্মহত্যা করতে বাধ্য হয়, শুধু আমাদের সমাজের মানুষদের জন্য। আমার কথাগুলো শুনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে, আচ্ছা আপনারাই বলুন, আমাদের সমাজে যে মেয়েগুলো ধর্ষিত হয় তারা কি নিজ ইচ্ছায় ধর্ষিত হয়? তাহলে আমাদের সমাজে কেন ধর্ষিতা মেয়েদের পাশে দাঁড়ানো হয় না? কেন ধর্ষকদের শাস্তি দেওয়া হয় না? আজ এই দেশে একটি ধর্ষকের সবার সামনে শাস্তি দেওয়া হোক, দেখবেন এই দেশে আর দ্বিতীয়বারের মতো কোনো ধর্ষণের কথা আপনি শুনবেন না। সবাইকে অনেক বুঝিয়ে সবাইকে জানাতে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করি। এখন সবাই মিলে জান্নাতের পাশে দাঁড়িয়ে আছি শুধু ধর্ষকদের শাস্তি প্রদানের জন্য। কিছুক্ষণ পর কিছু গুন্ডা টাইপের ছেলে পেলে আমাদের কাছে এসে ছুরি, রামদা, পিস্তল এসব দেখে ভয় দেখাচ্ছে আর বলছে, যদি তোরা ভালো চাস আর তোদের মেয়েকে সুস্থ দেখতে চাস
তাহলে কেসটা উঠিয়ে নি, না হলে খুব খারাপ হয়ে যাবে। তোরা কি করতে পারিস আমি দেখে নিব। আমি আমার যথেষ্ট চেষ্টা করে তোদের শাস্তির ব্যবস্থা আমি করব। তোর সাহস তো কম না, তুই আমাদের বিরুদ্ধে মামলা করেছিস, আবার আমাদের মুখের উপর কথা বলিস। তোদের মতো কুত্তার সাথে কথা বলতে আমার বইয়েই গেছে। তোদের মতো কুত্তার দিকে তাকাতেই আমার ঘৃণা লাগে। কি বললি মাদার? এটা বলে একজন হৃদয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। হাসপাতালে মেঝে হৃদয়ের রক্ত দিয়ে মেখে একাকার হয়ে গেল। হৃদয়ের অবস্থা অনেক খারাপ। হৃদয় মাটিতে লুটিয়ে পড়ল। সবাই এমন দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে কাঁপতে শুরু করলো। তারপর ওই বখাটেগুলো বলল, যদি কেসটা না উঠিয়ে নিস তাহলে একে একে সবাই মারা পড়বি। কথাটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নি। এটা বলে সবাই চলে গেল। সবাই হৃদয়কে ধরাধরি করে আইসিইউতে নিয়ে যায়। ডাক্তার তাড়াতাড়ি এসে চিকিৎসা শুরু করে দেয়। হৃদয়ের অবস্থা অনেক সিরিয়াস। একদিকে জান্নাতের অবস্থা খারাপ, অপরদিকে হৃদয়ের সিরিয়াস অবস্থা। কি করবে সবাই ভেবে পাচ্ছে না। এমন সময় ইব্রাহিমের বাবা বলল, এসব বকাটে ছেলেপেলেদের সাথে লাগা আমার মোটেও ঠিক হয়নি। ইব্রাহিম, তুই থানায় গিয়ে কেসটা উঠিয়ে নিয়ে আয়। ইব্রাহিম কি করবে বুঝতে পারছে না। তাই আঙ্কেলের কথা শুনে ইব্রাহিম থানায় গিয়ে কেসটা উঠিয়ে নিয়ে আসে। হৃদয়ের অপারেশন শেষ, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। অনেক রক্ত ঝরেছে, তাই অবস্থা অনেকটাই খারাপ। হৃদয়ের মা বাবাকে হৃদয়ের এমন অবস্থা জানানো হয়নি, কারণ হৃদয়ের মা বাবা এসব জানতে পারলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সবাই অনেক চিন্তায় আছে। ডাক্তার সবাইকে বলল, দেখেন রোগীর অবস্থা অনেক খারাপ, কখন কি হয়ে যাবে কিছু বলা যাবে না। রোগী জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। এটা কি বলছেন ডাক্তার? হৃদয়কে যে করে হোক সুস্থ করে তুলতে হবে। সরি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। সবার মাথায় হাত। হৃদয়ের মা বাবাকে না জানিয়ে আর থাকতে পারছে না কেউ। ইব্রাহিমের বাবা হৃদয়ের বাবাকে ফোন করে সবকিছু খুলে বলে, আর তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সিরাজগঞ্জ চলে আসতে বলে। হৃদয়ের মা বাবা সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে সিরাজগঞ্জ চলে আসে। তারা এসে দেখতে পায়নি হৃদয় আইসিইউতে একটা জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে। হৃদয়ের মা অনেক কান্না করছে। হৃদয়ের বাবা সবাইকে বলছে, আমার ছেলের এত বড় ক্ষতি কে করলো? যে ছেলেগুলো জান্নাতকে ধর্ষণ করেছে তারাই। দাঁড়াও, তাড়াতাড়ি ব্যবস্থা আমি করছি। তাই বলে হৃদয়ের বাবা কাকে যেন একটু ফোন করলো। হ্যালো সবুজ ভাই, আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কিছু গুন্ডা আমার ছেলের অবস্থা অনেক খারাপ করেছে। আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছে। এখন আমার ছেলে আইসিইউতে ভর্তি আছে। বাঁচবে কিনা মরবে আল্লাহই ভালো জানে। ওপাশ থেকে কি যেন বলল। তারপর হৃদয়ের বাবা বলল, আচ্ছা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সিরাজগঞ্জে চলে আসেন, আমি এর শেষ দেখতে চাই। তাই বলে ফোনটা কেটে দেয়। আপনাদেরকে হৃদয়ের বাবা সম্পর্কে তো কিছুই বলিনি। এখন হৃদয়ের বাবার সম্পর্কে জেনে নিন। হৃদয়ের বাবা একজন বিজনেসম্যান। ব্যবসার কাজে অনেক বড় বড় লোকজনের সাথে উঠা বসা করে। সমাজের সকল লোকের সাথেই তার ভালো সম্পর্ক। এখন যাকে ফোন করলো সে হচ্ছে ঢাকার একটি গ্যাং লিডার। হৃদয়ের বাবার বিভিন্ন কাজের জন্য সবার সাথে সম্পর্ক রাখতে হয়, তাই এই লোকটির সাথে ওর সম্পর্ক আছে। কয়েক ঘন্টা পর ওই লোকগুলোর সিরাজগঞ্জ এসে পৌঁছায়। তারপর লোকজনদের বকাটে ছেলে পেলে ডিটেলস বলা হয়। তারপর লোকগুলো সেই বকাটে ছেলে পেলে উদ্দেশ্যে রওনা দেয়। অনেকক্ষণ পর ওই লোকগুলো রাত 8টার দিকে সবার মাঝে ফিরে আসে আর বলে, শহীদুল সাহেব, আমাদের কাজ শেষ। কাল সকালে সবাই সব দেখতে পারবে। আমাদের কাজটা শেষ, আমরা তাহলে আসি। এবার দেখা হবে। ভালো থাকবেন, আর আশা করি আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে সবুজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর লোকগুলো চলে যায়। সবাই শুধু ভাবছে কাল সকালে তাদের জন্য কি অপেক্ষা করছে, কারণ তারা কেউ জানে না বখাটেদের সাথে কি হয়েছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। টিভিতে নিউজ হচ্ছে সিরাজগঞ্জ কিছু বখাটে ছেলেদের লাশ পাওয়া গেছে। তাদের লাশগুলো উলঙ্গ অবস্থায়, সবার লিঙ্গ কাটা অবস্থায় একটা গাছে উল্টা করে ঝুলানো ছিল। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে এখন কিছু বলা যাচ্ছে না। শোনা যাচ্ছে এই বখাটেগুলো কাল একটি মেয়েকে ধর্ষণ করে। তারপর তাদের নামে থানায় মামলা করা হলে তারা মামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে। এখন সে হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে।
সবাই এমন খবর দেখে অনেক হতভম্ব। কাল রাতে যে এত কিছু হয়ে গেছে তারা সবাই ভাবতেও পারিনি। সত্যি দর্শকদের শাস্তি এমনই হওয়া উচিত, যাতে করে কেউ দ্বিতীয়বার আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। পরের দিন বিকাল 4টায় হৃদয়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে সবাই হৃদয়ের কাছে ভিড় জমায়। সবাই অনেক খুশি, কারণ হৃদয়ের জ্ঞান ফিরেছে। হৃদয়ের মা বাবা হৃদয়কে বলে, বাবা তুই কোনো চিন্তা করিস না, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। বাবা জান্নাতের কি খবর এখন? জান্নাত এখন ভালো আছি, তুই একটু নিজের চিন্তা করো। আর তুই একটা মেয়ের জন্য এত রিস্ক নিতে গেলি কেন? যদি আজ তোর কিছু একটা হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম? মা বাবা, আমার কিছুই হবে না, আমি জানি, কারণ তোমাদের দোয়া সবসময় আমার সাথে আছে। আর জান্নাতকে আমি নিজের থেকে অনেক বেশি ভালোবাসি, তাই ওর জন্য এইটুকু করা আমার কাছে কিছুই না। তুই সত্যি অনেক বড় একটা পাগল। হ্যাঁ, আমি তো পাগলই, শুধু জান্নাতের জন্য। আচ্ছা, ওই বকাটে ছেলেদের কি খবর এখন? পুলিশেরা কি ওদেরকে গ্রেফতার করছে? ওদের অবস্থা শেষ, ওরা আর বেঁচে নেই। কি কি হয়েছে ওদের, আর কিভাবে হয়েছে? তোর ওসব না জানলেও চলবে, এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, আমরা আর কিছু চাই না। ঠিক আছে বাবা। এখন হাসপাতাল একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। হৃদয় এখন অনেকটা সুস্থ হয়ে ওঠে। হৃদয় তার মা বাবাকে জান্নাতকে বিয়ে করবে এমন কথা জানায়। হৃদয়ের বাবা বলে, তুই জান্নাতকে বিয়ে করবি, কিন্তু ও যে এখন সমাজের মুখে খারাপ হয়ে গেছে। জান্নাত যে ধর্ষিতা হয়েছে সেটা নিজের দোষে না, তাকে ধর্ষণ করা হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি জান্নাতকে অনেক ভালোবাসি। জান্নাতকে ছাড়া আমি বাঁচবো না। আর জান্নাতের জন্য আমি এত কিছু করলাম, কিন্তু শেষে এসে তাকে পাবো না, এটা তো কিছুতেই হতে পারে না। আমি যদি বিয়ে করি তাহলে জান্নাতকেই করব। হৃদয়ের এমন মন্তব্য শুনে তার বাবা আর কিছু বলতে পারলো না। হৃদয়ের বাবা জান্নাতের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। সবাই বিয়েতে রাজি হয়ে গেল, কারণ সবাই দেখেছে হৃদয় জান্নাতকে কতটা ভালোবাসে। আজ হৃদয় আর জান্নাতের বিয়ে। খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। ইব্রাহিম হৃদয়কে বলছে, দোস্ত, আমি ভুল ছিলাম রে, আমাকে মাফ করে দিস। আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস। আমি চাচ্ছিলাম না আমাদের বন্ধুত্বটা কোনো কারণেই ভেঙে যাক। যদি আগে আমার বোনের সাথে বিয়ে হতো তাহলে তোদের মধ্যে ঝগড়া হতো, রাগারাগি হতো, আর তখন আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না। তখন তোর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যেত, আর আমি আমাদের এই বন্ধুত্বটা নষ্ট করতে চাচ্ছিলাম না। তাই আমি তোকে নিষেধ করেছিলাম। আমাকে মাফ করে দিস দোস্ত। আর আমার বোনের খুব যত্ন নিবে। যদি কোনোদিন আমার বোনের চোখে এক ফোঁটা জল আসে তাহলে তোকে খুন করে ফেলবো। এই বোকা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই ভাবলি কিভাবে তোর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে? জান্নাতকে তো আমি আমার নিজের থেকে অনেক বেশি ভালোবাসি, তাই ওকে কষ্ট দেওয়া তো অনেক দূরের কথা, ওকে রাখতে পর্যন্ত দেব না। আয় দোস্ত, বুকে আয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এ কান্না কষ্টের কান্না না, সুখের কান্না। তারপর হৃদয় ইব্রাহিমকে ছাড়িয়ে বলে, এই শালা, তোর বোন অপেক্ষা করছে আমার জন্য, বাসরাত তো পেরিয়ে যাবে। আর তুই এতদিন আমাকে শালা শালা বলেছিস, আর আজকে আমি সত্যি শালা হয়ে গেলাম। হ্যাঁ, আমি বোধহয় আগে থেকেই জানতাম রে তুই আমার শালা হবি, তাই আগে থেকে তোকে শালা বলে ডাকতাম। হৃদয়, হয়েছে দোস্ত, আর বলিস না, আমি বাসর ঘরে গেলাম। আচ্ছা যা, আর কথাটা মনে রাখিস, আমার বোনের চোখে যদি কোনো জল আসে তাহলে তুই শেষ। ঠিক আছে দোস্ত। তারপর হৃদয় বাসর ঘরে ঢোকে। ঘরের ভেতর ঢুকে দেখে জান্নাত বিছানার উপর ঘোমটা দিয়ে বসে আছে। হৃদয় আজ ঘোমটাটা উঠিয়ে জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে। ইস, কি সুন্দর তুমি, সত্যি তোমাকে দেখে চোখ ফেরানো দেয়। তাই বুঝি? তাই তো, না হলে কি আমি তোমার প্রেমে পড়ি? কই, তুমি তো আমাকে না দেখে ভালোবেসেছিলে, তাহলে এখন এই কথা বলছো কিভাবে? রাখছো কেন? আমি তো এটা কথার কথা বললাম। সত্যি আমার বউটাকে একদম পরীর মতো দেখতে লাগছে। জানি সেটা, এখন নতুন কিছু বলো। নতুন করে কি আর বলবো, শুধু একটা কথা জেনে রাখো, আজ থেকে ম্যাচ শুরু। আমি একেবারে ক্রিকেট টিম বানিয়ে তারপর থামবো। কি, তুমি কি আমাকে মেরে ফেলবে? কি বলো জান, তোমাকে মেরে ফেলবো কেন? তাহলে ক্রিকেট টিম বানাতে চাইছো, আমার কষ্ট হবে না? আজ সেসব পরে দেখা যাবে, এখন আজকের ম্যাচটা শুরু করি। যা দুষ্টু। আয় হায়, আমার লজ্জাবতী লতা। তাই বলে জান্নাতকে ধরে ওর ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দেই। এরপর আস্তে আস্তে বাকি কাজ শুরু হয়ে যায় আমাদের ক্রিকেট টিম তৈরি করার জন্য। আপনারা এখন আসতে পারেন, কারণ এখন আমরা যা করতে যাচ্ছি সেসব আপনাদেরকে দেখাতে পারবো না। আপনাদের লজ্জা করে না? আপনারা এখনো আছেন? আপনারা কি চান, আমাদের বাসর দেখবেন?
আপনারাও বিয়ে করে বাসর করেন, আপনাদের কি বাধা দিয়েছি? উফ, আর জ্বালাস না তো, গল্প এখানেই শেষ, এখন সবাই বিদায় নেন। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রেমের তাজমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।